তো বন্ধুরা আমরা যেটা কম্বো সেট স্টার্ট করেছিলাম এই কম্বো সেটে আমাদের সিটেট, ঝাড়খণ্ড টেট, ত্রিপুরা টেট এবং ডাব্লিউবি টেট এই সবগুলো টেটের কম্বাইন ক্লাস আমরা একসঙ্গে চালাচ্ছি। তো কম্বাইন ক্লাসের আজকের ক্লাসের আমাদের বিষয় হবে প্যাডাগজি। তো এমন কিছু প্যাডাগজির প্রশ্ন আমরা আজকে সেট করেছি আপনাদের জন্য, যেটা আপনাদের সিটেট বলুন, ঝাড়খণ্ড টেট বলুন, ত্রিপুরা টেট বলুন বা ডাব্লিউবি টেট বলুন, প্রত্যেকটা টেটের জন্য আপনাদের যথেষ্ট হেল্পফুল হবে। এবং বাংলা ভাষার সম্পূর্ণ গাইড পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রতিদিন রাত 7টায় আমরা একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব কম্বো ক্লাসের। ঠিক আছে, কম্বো ক্লাসের ক্লাস আপনারা প্রতিদিন একটা করে পাবেন রাত 7টায়। তো আপনারা সবাই দয়া করে এই সময় জয়েন করে নেবেন, তাতে অনেক কিছু জানতে পারবেন। যে কোনো ধরনের টেট দিন না কেন, আমরা এক দিন, আজকে আমরা প্যাডাগজি করছি, আগামীকাল হয়তো বা বাংলা ব্যাকরণ করব, আর নয়তো বা প্যাসেজের ক্লাস আমরা অলরেডি 2টা ক্লাস দিয়েছি, এই কম্বো ক্লাস, তারপর কবিতার ক্লাস দেব। এই প্রত্যেকটা টপিক ধরে ধরে এবং এমসিকিউ ধরে ধরে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং ক্লাসগুলো মিস করবেন না, এই কম্বো ক্লাসগুলো আপনাদের টেট পরীক্ষায় যথেষ্ট হেল্পফুল হবে। তো চলুন দেরি না করে আজকের আমরা প্যাডাগজির প্রশ্ন দেখে নেই। শুধুমাত্র ঝাড়খণ্ড টেট, ত্রিপুরা টেট, ডাব্লিউবি টেট, সি টেট অর্থাৎ যে সকল টেট পরীক্ষায় বাংলা ভাষা আছে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি নিয়েছি, এখানে দেখেছি কী ধরনের প্যাডাগজির কোয়েশ্চেনগুলো আসে, সেই হিসাব মতে আমি আজকের ক্লাসের কোয়েশ্চেনগুলো সেট করে নিয়েছি। ঠিক আছে, তো চলুন এবার আমরা প্রশ্নগুলো দেখে নেই। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে। একজন যদি ভালো হাতের লেখা হয় তো ভালো হাতের লেখার ক্ষেত্রে কোন জিনিসের প্রকাশ ঘটে? ছন্দ, অলঙ্কার, নাকি বর্ণ, নাকি ছেদ, জ্যোতি এবং বিরাম চিহ্ন? ভালো হাতের লেখায় প্রকাশ ঘটতে গেলে আমাদের কোন জিনিসের উপর বেশি ফোকাস দিতে হবে? একটু ভাবুন তো, এবং কারেক্ট আনসার কী হয় দেখুন তো। ছন্দ, অলঙ্কার, বর্ণ, নাকি ছেদ, জ্যোতি, বিরাম চিহ্ন, কোনটা হবে কারেক্ট আনসার? তো দেখুন, ছন্দ এবং অলঙ্কার সেটা ভালো হাতের লেখা বলতে পারি না, সেটা আমরা বলতে পারি যে কবির যে লেখাগুলা, কবি সাহিত্যিক যে লেখাগুলো লেখেন তাদের লেখায় কিন্তু ছন্দ অলঙ্কার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের লেখায় কিন্তু ছন্দ অলঙ্কার মানায়। তো সাধারণত আমরা শিশুদেরকে যখন লেখাচ্ছি তখন এখানে ছেদ, জ্যোতি এবং বিরাম চিহ্নের যদি সে যথাযথ প্রয়োগ করতে পারে তখন সেই লেখাটা ভালো হাতের লেখা বলে আমরা বুঝতে পারি বা গণ্য করতে পারি। কারণ এই সাধারণত কমা, এই কমার জন্য কিন্তু সমস্ত শব্দের যে অর্থগত পরিবর্তন হয়ে যায়, তাই এই তাকে সেই বিরাম চিহ্নের প্রতি তাকে জ্ঞান দেওয়াটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, কারেক্ট আনসার কোনটি হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পায়? সৃজনশীল যে রচনা রয়েছে, ক্রিয়েটিভিটি, তো ক্রিয়েটিভিটির দ্বারা শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পাবে? শিক্ষার্থীরা যদি ক্রিয়েটিভিটি করে, তাদেরকে যদি দেই যে তুমি তোমার নিজের মতো করে কিছু একটা জিনিস লিখো বা রচনা করো, তোমার যা ইচ্ছা তা, অর্থাৎ তাকে আমি ক্রিয়েটিভিটির সুযোগ দিলাম, এই ক্ষেত্রে শিক্ষার্থীর কি দক্ষতা প্রকাশ পাবে? 1 নম্বর, শিক্ষার্থীরা আনন্দ পাবে। 2 নম্বর, তাদের শিল্প, সৌন্দর্যবোধ এবং কল্পনার শক্তির বিকাশ ঘটবে। নাম্বার 3, বিষয়বস্তু গুছিয়ে লিখতে পারবে। নাম্বার ডি, হাতের লেখা পরিষ্কার হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে একটু দেখুন তো, কারেক্ট আনসার কী হয় আপনাদের মত অনুযায়ী। বারবার বলছি এটা কম্বো ক্লাস, তো বিভিন্ন ধরনের টেট এক্সামে এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমরা যখন কারেক্ট আনসার কী হয় তাড়াতাড়ি বলুন। ইয়েস, গুড বাই। তো দেখুন, সৃজনশীল রচনা বা ক্রিয়েটিভিটি যখন তাকে আমি রচনা দেব, তো ক্রিয়েটিভিটি রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পাবে দেখুন। তো ক্রিয়েটিভ রচনা বা যেটা ক্রিয়েটিভিটির যে তাকে আমি দেব, এটার ক্ষেত্রে সে তার কল্পনার শক্তির বিকাশ ঘটাতে পারে, মানে ইমাজিন করতে পারে যে আমি কোন জিনিসটা লিখলে ভালো হবে, কোন জিনিসটা করলে ভালো হবে, সে কল্পনা করতে পারবে এবং তার শিল্প জগৎ, তার মধ্যে যে প্রতিভাটা লুকিয়ে আছে সেটা ফুটিয়ে উঠবে। সুতরাং অপশন নাম্বার বি এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। কিভাবে শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মে? একটা শিক্ষার্থীর সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ কী করে জন্মে? একজন শিক্ষার্থীর যদি আমি তার সাহিত্য সৃষ্টির প্রতি যদি অনুরাগ জন্মাতে চাই তাহলে আমায় কী করতে হবে? ভালো কথা বলতে পারলে, ভালো গান গাইতে পারলে, ভালো বক্তৃতা দিতে পারলে, না মননশীল শিখন দক্ষতার ফলে? শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ কী করে আমি জন্মাবো?
এটা কারেক্ট আনসার হবে মননশীল শিখন দক্ষতা। আমার শিখন দক্ষতাটা যদি মননশীল হয়, অর্থাৎ আমি একজন দক্ষ শিক্ষক হিসাবে যদি তাকে শিখন যদি ভালো করে দিতে পারি, শিখন দেওয়ার ক্যাপাসিটি যদি আমার মধ্যে থাকে, বোঝানোর যদি ক্ষমতা থাকে, তাহলে আমি বুঝালে সে আরাম পাবে, মজা পাবে। আর আমার মধ্যে যদি বোঝানোর ক্ষমতা না থাকে, ক্যাপাসিটি না থাকে, তাহলে একজন ছাত্র সেটা শুনে বা বুঝে সে আরাম পাবে না, মজা পাবে না, তার অনুরাগ জন্ম হবে না। লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হয়? মানুষের হাতের লেখা পরিষ্কার হয়, মনন চিন্তন শুদ্ধ হয়, মোটামুটি শুদ্ধভাবে মোটামুটি লিখতে পারে। অপশন নাম্বার ডি, লেখায় বানান ভুল থাকে না। তো লিখন অভ্যাস আমরা করাই, রাইটিং প্র্যাকটিস যেটা বলা হয়। তো হোয়াট ইজ দ্য বেনিফিট ইন রাইটিং প্র্যাকটিস? লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হবে যদি বলি, কোয়েশ্চন নাম্বার 4, আপনি যদি বেশি একজনকে যদি লিখান, তাহলে লিখতে তার কোনো এক সময় দেখবেন লেখায় বানান ভুল থাকবে না, সে বানান কারেক্টলি লিখে নেবে। প্রথমবার যখন লিখবে তখন কিছুটা ভুল হবে, তার পরের বার আবার লিখবে কিছুটা কারেক্ট হবে। এইভাবে যদি সে অতিরিক্ত লেখে তাহলে তার বানান ভুল থাকবে না। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয়? দেখুন, ট্রিকি কোয়েশ্চন। মননের মাধ্যমে, প্রজ্ঞাবান মানে জ্ঞানী হয়, চিন্তনের মাধ্যমে, গভীর মনন এবং চিন্তন সহ লেখার মাধ্যমে, কিছু না লেখে শুধু চিন্তা করে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 5 কি হবে? মানুষ কিভাবে প্রজ্ঞাবান হবে বা জ্ঞানী হবে, এটা কারেক্ট আনসার আমাদের কি হতে চলেছে? আপনারা কমেন্ট করুন তাড়াতাড়ি কারেক্ট আনসার কি হয়, আপনারা ভাবুন, প্র্যাকটিস করুন, আমাদের সঙ্গে সঙ্গে ভাবতে থাকুন কারেক্ট আনসার কি হয়। তো মানুষ প্রজ্ঞাবান হবে যখন কোনো ব্যক্তি গভীর মনন এবং চিন্তন সহ লিখবে। সে গভীর মনে এবং গভীর চিন্তন করবে এবং সঙ্গে সে ওই জিনিসগুলো যখন লিখবে তখনই সে কী হবে? প্রজ্ঞাবান হবে। কি আয়ত্ত করলে শিক্ষার্থীদের নির্ভুল বর্ণজ্ঞানের ধারণা জন্মে? বর্ণজ্ঞানটা সে যাতে নির্ভুল করতে পারে, তার কোনো ভুল হয় না, এই ধারণাটা কি আয়ত্ত করলে তার জন্ম নেবে? এই ধারণাটা, এই কনসেপ্টটা তার কি করে বিল্ড হবে যে সে নির্ভুল বর্ণগুলা বুঝতে পারবে। বর্ণগুলো আয়ত্ত করলে, বর্ণগুলা ঠিকমতো বলতে পারলে, বর্ণের ছাঁচ এবং উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে, বর্ণগুলি ঠিকঠাক মতো পড়ে যেতে পারলে। কোয়েশ্চেন নাম্বার 6, এই বর্ণগুলোর মধ্যে কিন্তু বর্ণের কিছুটা উচ্চারণ আছে, বা বর্ণের যেটাকে ছাঁদ বলে থাকি, যেমন ক, খ। এই যে ক এবং খ বললাম, ক যখন বলবো তখন একটু কম প্রেশার পড়বে আমার উচ্চারণে, এবং খ যখন বলবো তখন আমার উচ্চারণে একটু বেশি প্রেশার পড়বে, যেটা অল্প প্রাণ এবং মহাপ্রাণের ব্যাপার রয়েছে, ঘুষ অঘুষের ব্যাপার রয়েছে। তো এটা আমরা এখন যাব না। তো এবার দেখুন, এই যে বর্ণগুলা যদি তাকে আমি ভালো উচ্চারণ সমেত যদি শেখাতে পারি, যেমন চ, চ, ছ, এবার এই চ, ছর মধ্যে যদি আমি তাকে ছ বলতে যদি এবার ছেড়ে দিই, তাহলে সে বুঝতে পারবে সে ছ। আর এবার চ, ছ, ছ, ছ যদি বলি, তাহলে সে জিনিসটা আমি চ বলছি না ছ বলছি, সে কী হবে? কনফিউশন হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে বর্ণের ছাদ এবং উচ্চারণ সম্বন্ধে তার স্পষ্ট ধারণা তাকে দিতে হবে। নেক্সট, সাধারণত কয় ধরনের হাতের লেখার সঙ্গে আমরা পরিচিত? আমরা সবাই জানি কয় ধরনের হাতের লেখার সঙ্গে আমরা পরিচিত। জেনারেলি আমরা ইংলিশে দিয়ে যাই, তাহলে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, এই দুই ধরনের লেখার সঙ্গে আমরা পরিচিত রয়েছি, তাই তো? এবার এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয় দেখি। লিখনের দ্রুততা বৃদ্ধি পাবে। একটা লিখনের দ্রুততা কি করে বৃদ্ধি পাবে? বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শরীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শরীরে রোগের প্রকোপ বৃদ্ধি হলে, উপরের সবগুলি। আচ্ছা, শরীরে যদি রোগ বেশি হয়, মনে করুন আমার শরীরে রোগ অনেক বেশি পেয়েছে, আমার লেখা কি এত স্পিডে হবে? মোটেই না, শরীরে রোগ আসবে ভাই, আমি লিখতেই পারবো না। শরীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমি শরীরটা আমার অনেক মোটা হয়ে গেল, তখন আমি কি লিখতে পারবো? লেখার দ্রুততা স্পিড হবে না। তো এই ক্ষেত্রে আপাতত দুটো অপশন যেহেতু কারেক্ট করলাম, তো উপরের দুটো অপশন এলিমিনেট করলাম, তার মানে উপরের সবগুলি হওয়ার তো কোনো চান্সই নেই। তো আলটিমেটলি একটাই অপশন বেঁচে থাকলে এটাই হবে কারেক্ট আনসার, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে। আর প্যাডাগজির আনসারগুলো আপনারা এইভাবে এলিমিনেশন মেথডের মাধ্যমে করবেন, যথেষ্ট হেল্প হবে। লিখনের ক্ষেত্রে স্পষ্টতা হলো
লিখনের ক্ষেত্রে স্পষ্টতাটা কি? বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান, তারপর হচ্ছে সাধু ভাষার ব্যবহার, চলিত ভাষার ব্যবহার, নাকি উপরের সবগুলি? আচ্ছা, এবার দেখুন, আপনারা ভাববেন যে স্যার সাধু ভাষায় যদি ব্যবহার করি তাহলে লিখনের স্পষ্টতা আসবে, স্যার যদি চলিত ভাষায় ব্যবহার করি তাহলে তো স্পষ্টতা আসবে। তাহলে দুটোই কারেক্ট। তো এই দুটো যদি কারেক্ট হয় তাহলে উপরের সবগুলি কারেক্ট। তো সবগুলি কারেক্ট হলে সাধু ভাষা এবং চলিত ভাষায় কিন্তু একসঙ্গে আমরা লিখতে পারি না, হয়তো শুধুমাত্র সাধু লিখব, নতুবা শুধুমাত্র চলিত লিখব। এবং এখানে বলেছে ক্লিয়ার দেওয়া আছে স্পষ্টতা। এই যে আমরা যদি বাক্যের মধ্যে শব্দগুলি পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে, অর্থাৎ একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরে কতটা ডিস্টেন্স আছে, একটা শব্দের পরে আরেকটা শব্দ, যেমন এই যে সাধু ভাষা এবং ব্যবহার, তার মধ্যেখানে যে গ্যাপ, এই গ্যাপটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এই যে বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান, এই যে প্রত্যেকটার মধ্যে যে গ্যাপ আছে এগুলা কিন্তু সবগুলো সমান হতে হবে, এবং লেখার যে সাইজগুলো রয়েছে সাইজগুলো কিন্তু সমান হতে হবে। এবার আমি যদি লিখি সাধু, এই দেখুন ধু, এটা কি সুন্দর হয়েছে, স্পষ্ট হয়েছে? না, মোটেই না, কারণ সাটা ছোটো হয়ে গেছে, ধুটা বড় হয়ে গেছে, মোটেই হলো না, সুন্দর হলো না, স্পষ্ট হলো না। তাই সবগুলো সাইজ আমার সমান হতে হবে এবং তার একটা দূরত্ব বজায় থাকতে হবে পরস্পরের ক্ষেত্রে। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য 100% কারেক্ট। লেখার জন্য শিক্ষার্থীর ড্যাশ প্রয়োজন। লিখতে গেলে শিক্ষার্থীর কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, খেলার প্রয়োজন, আগ্রহের প্রয়োজন। ভেরি সিম্পল কোয়েশন, যে কোনো কেউ দিতে পারে। তো আপনারা সবাই দেখি তো কার আনসার সঠিক হয়, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। লেখার জন্য শিক্ষার্থীর কিসের প্রয়োজন? শুধু লেখা নয়, আমি বলবো লেখার জন্য, পড়ার জন্য, যে কোনো কাজ করার জন্য কিসের প্রয়োজন লাগে? আগ্রহ লাগে, ইন্টারেস্ট। আমি কাজটা করতাম, এটা আমার মধ্যে থাকতে হবে। যদি আমার মধ্যে থাকে যে আমি কাজটা করতাম, আমাকে কাজটা করতেই হবে, তখন আমি করতে পারবো। আর যদি আমি বলি না এটা না করলেই হবে, এই যে আমি আজকে ভিডিও আপনার জন্য তৈরি করছি, আমার মধ্যে আগ্রহ আছে ভিডিও বানানোর, তাই আমি আপনাদের জন্য ভিডিও প্রোভাইড করছি। আর না হলে আমি কেন ভিডিও তৈরি করতাম? আমার মনে যদি আগ্রহ না থাকে, আরে ভিডিও বানাবো এমনিতেই বানাবো, 2 দিন পর বানাবো, 4 দিন পর বানাবো, না বানাইলে হবে? এই দিনে করলে আমার সারা জীবনেই বানানো হবে না। আমার আগ্রহ থাকা প্রয়োজন যে আমার এক্ষুনি বানাতে হবে, এক্ষুনি করতেই হবে, যত তাড়াতাড়ি করবো ততই মঙ্গল। তাহলে আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা আপনার জন্য তৈরি করতে পারবো সুন্দরভাবে। ঠিক আছে, সুতরাং যে কোনো কাজ করার জন্য আমাদের আগ্রহের প্রয়োজন আছে। ঠিক আছে, সুতরাং লেখার জন্য আমাদের শিক্ষার্থীদের কিসের প্রয়োজন? ভাই আগ্রহের প্রয়োজন। নেক্সট, শিক্ষার্থীরা কিভাবে সৃজনশীল লেখায় অভ্যস্ত হতে পারে? একজন শিক্ষার্থীকে আপনি ক্রিয়েটিভিটি রাইটিংয়ে কী করে অভ্যস্ত করতে পারেন? সবসময় এটা ওটা লিখলে, ভাবনা চিন্তা করে নির্ভুলভাবে লিখন চর্চা করলে, মাঝে মাঝে ওটা ওটা লিখলে, ভাবনা ছাড়াই কোনো কিছু লিখলে। সৃজনশীল লেখাটা মানে কি? 11, কোয়েশ্চেন নাম্বার 11, খুব তাড়াতাড়ি বলুন, সৃজনশীল লেখাটা মানে কি? সৃজনশীল লেখা মানে ক্রিয়েটিভিটি, শিশুরা লিখবে। তো শিশুরা লিখবে, এটা কারেক্ট আনসার হবে ভাবনা ছাড়াই কোনো কিছু লেখা। আমার মনে যা আসলো তা আমি লিখলাম, বানিয়ে লিখলাম সুন্দর করে সাজিয়ে, দ্যাট ইজ কল্ড ক্রিয়েটিভিটি। এবার আমি চিন্তা করব, চিন্তা করতে করতে তোমার 1 ঘন্টা শেষ। এবার চিন্তার মধ্যে আরও কিছু এডিট করতে হবে, আরও কিছু অ্যাড করতে হবে, কিছুটা সাবস্ট্রাক্ট করতে হবে, কিছুটা মাল্টিপল করতে হবে। এগুলো যদি করতে থাকি তাহলে আমার তো সবই শেষ, সময় শেষ, আর ক্রিয়েটিভিটি কখন আসবে? ভাবনা ছাড়াই যা ইচ্ছা তা আমি লিখে নেব, দ্যাট ইজ কল্ড ক্রিয়েটিভিটি। লিখনের একটা বৈশিষ্ট্য হচ্ছে পড়তে পারা, সাহিত্য রস অনুধাবন করা, না স্পষ্টতা, না কোনোটি নয়। তো লিখনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, লিখতে গেলে আমাদের লিখনটা কি হতে হবে? আগে বলেছিলাম লিখনের ক্ষেত্রে কি থাকতে হবে? লেখাটা স্পষ্ট হতে হবে। আমি লিখলাম, আর লেখাটা যদি একজন বুঝতে না পারলো তাহলে সেই লেখার কোনো মানে থাকলো না। তো লিখনের একটা বৈশিষ্ট্য কি? লিখনটা স্পষ্ট হতে হবে। ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে? ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে? দ্রুত লিখতে পারে, শুদ্ধ লিখতে পারে, দ্রুত পড়তে পারে এবং দ্রুত ও নির্ভুলভাবে লিখতে পারে। কী হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি, ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে
শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে? ভাষা ব্যবহারের কৌশল সে যদি আয়ত্ত করে নেয় তাহলে সে কী করতে পারবে? কোয়েশ্চন নম্বর 13, সে দ্রুত এবং নির্ভুলভাবে লিখতে পারবে। ঠিক আছে, দ্রুত এবং ভাষা ব্যবহার কি করে করতে হবে, অর্থাৎ কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে যদি আমি জানি তাহলে তো আমি গড় গড় করে লিখে দেবো, তাই না? এই কথাটাই তো বলা হয়েছে ভাই। কার চিহ্নগুলি কোথায় বসে? ডান পাশে, বাম পাশে, ডান ও বাম পাশে, ডান বাম উপরে ও নিচে। কার? যেমন দেখুন আকার, আকার আমাদের পিছনে বসছে। যদি বলি উকার, উকার আমাদের কি বসছে? উকার আমাদের নিচে বসছে। একার, একার আমাদের সামনে বসে, মানে ডান দিকে বসে। আকার আমাদের ডান দিকে বসে, একার আমাদের বাম পাশে বসে, উকার আমাদের নিচে বসে। রস্বইকার যখন দেই তখন এই ই কারটা আমাদের উপরে বসে। সুতরাং ডান বাম উপর এবং নিচ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আচ্ছা, ভাষার কথ্য রূপ কি? তাড়াতাড়ি বলুন। কোয়েশ্চন 15, ভাষার কথ্য রূপ কি? যে ভাষা সবসময় ব্যবহার করে, যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে, যে ভাষা বলতে কষ্ট হয়, নাকি যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক এবং ভাবের আদান প্রদানের উপযোগী? তো ভাষার কথ্য রূপ হচ্ছে যে ভাষা তার কাছে স্বাভাবিক এবং আমি ভাবের আদান প্রদানের মাধ্যমে যে ভাষাটা ব্যবহার করি এটাকে কি বলে? ভাষার কথ্য রূপ বলা হয়। আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি, কারণ এটি অজানা থেকে জানায় নিয়ে যায়, বিমূর্তর থেকে মূর্তর দিকে যায়, এটি জানা থেকে অজানায় যায়, নাকি বিশেষ থেকে সাধারণের দিকে যায়? আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি, তার কারণ কি? আরোহী পদ্ধতিতে অজানা থেকে জানাই যায় না ভাই, এটা ভুল। এটা জানা থেকে অজানা যায়, বিমূর্ত থেকে মূর্ত যায় না, সেটা মূর্ত থেকে বিমূর্ত যায়। মানে যে বস্তুটা আমার কাছে আছে ওইটা থেকে যেটা নাই ওই কাছে যাব, আর এটা সাধারণ থেকে বিশেষে যাবে, জেনারেল টু স্পেসিফিক, আর নন টু আননোনে যাবে। সুতরাং এটা কারেক্ট আনসার হবে, এটি সাধারণ, এটি জানা থেকে অজানা। আর অবরোহী, এখানে অবরোহী পদ্ধতি থাকলে এই তিনটে হবে কারেক্ট, এটা হবে ভুল। এটা হচ্ছে ডিফারেন্স আরোহী অ্যান্ড অবরোহী, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ অ্যাপ্রোচ যেটাকে বলা হয়। ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কী? এবং টেট পরীক্ষার সমস্ত কোর্স আমরা এই চ্যানেলে প্রোভাইড করে দেবো বাংলা ভাষার। তাই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কী? উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, সূত্রগুলি মুখস্থ করা, ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। কোয়েশ্চন নাম্বার 17, খুব তাড়াতাড়ি ভাবুন কারেক্ট আনসার কী হয়, কমেন্ট করুন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয় উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন এবং প্রয়োগ করা হচ্ছে ব্যাকরণের প্রধান উপযোগিতা। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কী করতে পারে? ব্যাকরণের জটিল নিয়ম বুঝতে পারে, সঠিক বানান লিখতে পারে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, উপরের সবগুলি আয়ত্ত হয়। কোয়েশ্চন নম্বর 18, একটা ছাত্র যদি ব্যাকরণ খুব ভালো করে শিখে নেয় তাহলে তার কি হতে পারে? এস পার অপশন কি হবে কারেক্ট আনসার? অপশন 4 রয়েছে। চারটা অপশন মধ্যে কোনটা কারেক্ট হবে তাড়াতাড়ি বলুন। তো এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ব্যাকরণের নিয়ম বুঝতে পারে, এটাও কারেক্ট। সঠিক বানান লিখতে পারে, এটাও কারেক্ট। উপযুক্ত ভাষা ব্যবহার করতে পারে, এটাও কারেক্ট। সুতরাং উপরে সবগুলি আয়ত্ত হয়, এটাও কারেক্ট। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বিশ্লেষণ পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি মানে কি? সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, সূত্রগুলিকে মুখস্থ করা, উদাহরণগুলিকে মুখস্থ করা, সূত্র এবং উদাহরণগুলিকে মুখস্থ করা। এক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 19 কী হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কী হতে পারে। দেখুন, মুখস্থ করা হচ্ছে প্যাডাগজির ভাষায় নেগেটিভ ওয়ার্ড। আপনারা যখনই মুখস্থ পাবেন তখনই সঙ্গে সঙ্গে এইগুলোকে আপনি কি করবেন? কেটে দেবেন, এইগুলো আপনার কারেক্ট আনসার হবে না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে
সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা হবে। কারেক্ট আনসার। অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কী? অবরোহী পদ্ধতি, আগে আমরা আরোহী ছিলাম, এবার হচ্ছে অবরোহী। ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, শিশু কিশোরের পক্ষে উপযোগী, ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করে। তো কোয়েশ্চেন নাম্বার 20 কারেক্ট আনসার হবে ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের টোটাল 20টি প্রশ্ন এবং এই হচ্ছে 20টি প্রশ্নের আনসার কি, এবং বাংলা ভাষার সম্পূর্ণ ক্লাস, সম্পূর্ণ পিডিএফ, সম্পূর্ণ প্রিভিয়াস কোয়েশ্চন, সম্পূর্ণ গাইড, আপনারা মক টেস্ট যা যা লাগে আপনারা সব আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং আপনারা যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং বাংলা ভাষার কোথায় আপনাদের সমস্যা হচ্ছে, কোন টপিকের ক্লাস চাই, মক টেস্ট চাই, কী চাই, পিডিএফ চাই, যা দরকার হয় কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করে দেব। ঠিক আছে, তো পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলছি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।